আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। ডাকসু নির্বাচন নিয়ে চলছে আপিল শুনানি। ছাত্রীকে গণধর্ষণের হুমকি দেয়া আলী হোসেন 6 মাসের জন্য বহিষ্কার। অনলাইন হেনস্থার প্রতিবাদে ছাত্র দলের মানববন্ধন। সময় বাড়ানোয় ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র তুলছেন প্রার্থীরা। ডাকসুতে প্রচারণায় ব্যস্ততা। সাইবার বুলিংয়ের শঙ্কায় পিছিয়ে নারীরা। মতো ব্যাপার এবং তারপরে রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার স্যাপার দেখি আমরা। সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, খুবই নোংরামো হচ্ছে, তো মেয়েরা হচ্ছে এই জিনিসটা একটু ভয় পায়। তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না, এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে বিএনপির বর্ণাঢ্য র্যালি। দুপক্ষের সংঘাত আশঙ্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জে 144 ধারা জারি। পিএসসি শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস। চক্রের অন্যতম হোতা মতিউর গ্রেফতার। আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছে সিআইডি। দুর্বল 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের খবরে দুশ্চিন্তায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। ফেরত চান অর্থ। আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার আশ্বাস বিএসইসির। জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে সামরিক শক্তিমত্তার জানান দিল চীন। পুতিন কিমকে পাশে রেখে বিপুল সমর ভান্ডারের প্রদর্শনী। সংগ্রামে শৃঙ্খলা। হোয়াইট ওয়াশের মিশনে সন্ধ্যায় নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ টি-20তে মাঠে নামবে টাইগাররা। একাদশে আসবে একাধিক পরিবর্তন। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হবে কিনা জানা যাবে কিছুক্ষণের মধ্যে। প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ সংক্রান্ত রিটের আপিল শুনানি শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আদেশ দেওয়া হবে। এর আগে ডাকসু প্রার্থী বিএম ফাহমিদার শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে এক রিটের প্রেক্ষিতে নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা কাটে। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সিভিল মিসেলেনিয়াস পিটিশনটি মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। পরে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণা মুখর ক্যাম্পাস। নবম দিনের প্রচারণায় শিক্ষার্থীদের কাছে নানা প্রত্যাশার কথা বলে ভোট চাইছেন প্রার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণা চলছে। আজ ডাকসু নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি। এতে প্রভাব পড়েছে ডাকসুর প্রচারণা কার্যক্রমে। ক্যাম্পাস জুড়ে প্রচারণায় উৎসব মুখর পরিবেশের বদলে এখন বিরাজ করছে কিছুটা থমথমে পরিস্থিতি। এদিকে ডাকসু নির্বাচন কেন্দ্র করে ছুটি কমাতে চিফ রিটার্নিং বরাবর দরখাস্ত দিয়েছে ছাত্রদল। ডাকসু উপলক্ষে 8 থেকে 10 সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছিল ঢাবি কর্তৃপক্ষ। ভাবে ডাকসুর বিরুদ্ধে গেলে, আমাদের ক্যাম্পাসের বিরুদ্ধে গেলে, আমাদের ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে গেলে, অধিকার আদায়ের বিরুদ্ধে গেলে, তাহলে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁত ভাঙা জবাব দেবে। আসার পরে আমরা যে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবো, এক্সপ্রেস করার বিষয়ে আমরা ডাকসুর মাধ্যমে পাই। এই ডাকসু যদি বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে আমাদের অধিকার হরণ হয়। ডাকসু হচ্ছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার। ডাকসু হবে কি হবে না এটা হাইকোর্ট নির্ধারণ করবে না, এটা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। দর্শক, এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সুমাইয়া ঐশী। ডাকসু নির্বাচনের শুনানি ইস্যুতে প্রার্থী ও ভোটাররা কি বলছেন, আর এই মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন?
সোহার, আসলে প্রচারণার মাঠে কিছুটা হলেও একটু স্থবিরতা দেখা দিয়েছে, কারণ আপনি জানেন যে শুনানি চলছে। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিলেন তার উপর শুনানি চলছে। এখন সেই শুনানিতে আসলে কি ফলাফল আসে সেটি নিয়ে একটি চাপা দুশ্চিন্তা কাজ করছে ক্যাম্পাস জুড়ে। ফলে প্রচারণার যে ভীষণ রকম উৎসব মুখর একটি পরিবেশ থাকার কথা এই শেষ মুহূর্তে এসে, কারণ 7 তারিখ পর্যন্ত প্রচারণা চালানোর নির্দেশনা আছে, তারপর প্রচারণা চালানো যাবে না। ফলে 7 তারিখের আগ পর্যন্ত যে ভীষণ রকম উৎসব মুখর পরিবেশ থাকার কথা সেটিতে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে। তবে এখন প্রার্থীরা যারা আছেন তারা বলছেন যে সব রকমের যাতে ষড়যন্ত্র নস্যাৎ হয় এবং একই সঙ্গে যাতে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই ডাকসু নির্বাচনটি হয় সেই প্রত্যাশা করছেন। কিছুক্ষণ আগে ছাত্রদল সিনেট ভবনে এসে রিটার্নিং কর্মকর্তাদের কাছে দরখাস্ত দিয়েছেন। সেখানে ছিলেন ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ঢাকা শাখা ছাত্র দলের যিনি জিএস তিনিও ছিলেন সঙ্গে। চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর তারা কিন্তু জানিয়েছেন যে ছুটির যে বিষয়টি ছিল 7 তারিখ 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ছুটি, এই ছুটি আরও কমানো সম্ভব হয় কিনা সেই বিষয়ে তারা আলোচনা করেছেন। একই সঙ্গে তারা আলোচনা করেছেন যে কীভাবে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়, একই সঙ্গে যে ধরনের অপপ্রচার গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রার্থীকে ঘিরে সেগুলোও যাতে বন্ধ করা সম্ভব হয় সেই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। অন্যদিকে একজন জিএস প্রার্থী বেশ অসুস্থ, গতদিন তার অস্ত্রোপচার হয়েছে, ফলে তিনিও প্রচারণায় নামতে পারছে না। তার যে প্যানেলের যারা আছেন তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তাদেরও মন কিছুটা খারাপ। ফলে সব মিলিয়ে আসলে ডাকসু নির্বাচনটি খুব জমজমাট একটি পরিবেশ যেমনটি থাকার কথা ছিল, শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও সেখানে স্থবিরতা কাজ করছে। তবে প্রার্থীরা এবং ভোটাররা উভয়ই বলছেন যে যাতে সব রকমের পরিস্থিতি কাটিয়ে উঠে ইতিহাসের সবচেয়ে সুন্দর উৎসব মুখর ডাকসু নির্বাচন হয় সেটি নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সবাই। সোহার, ঐশী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বলা হয়, প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। ছাত্র শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করছে ছাত্রদল। সেখানে কথা বলছেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সরাসরি যাচ্ছে সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের আত্মস্বীকৃত শিবিরের নেতাকর্মী কতজন? মাত্র 17 জন, মাত্র 21 জন। যদি তা না হয়ে থাকে তাহলে আলী হোসেন তো আপনার থেকে বড় অ্যাক্টিভিস্ট। কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি বলেছেন তিনি শিবির এবং জামাতের সমর্থক। তাহলে যারা স্বীকার করেনি, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান স্বীকার করেনি, গুপ্ত শিবির, তারা আরো কত ভয়ঙ্কর আপনারা একটু ভেবে দেখুন, তাদের অবস্থান কত ভয়ঙ্কর। অর্থাৎ ছাত্র শিবির তাদের এই গুপ্তচুরির মাধ্যমে, গুপ্ত ভিত্তির মাধ্যমে তারা যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চায় এবং তারা যদি এই এখনো বিগত 15.5 বছর গুপ্ত রাজনীতি করেছে, তারা এখনো যদি লজ্জা পায়, নারীদের মতো তারা যদি লজ্জা পায়, আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন বুরকা পরিহিত হয় এবং চুরি করে এই রাজনীতি করে। ছাত্র রাজনীতি করবে তারাই, যারা সাহসী বিবেকবান, তারাই ছাত্র রাজনীতি করবে। কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তি এবং যারা তাদের আদর্শ নিয়ে কথা বলতে লজ্জা পায় এবং যাদের সংগঠনে নিয়ে বললে, শিবির বলে তাকে বললে তিনি এটা গালি হিসেবে আখ্যায়িত করেন, ট্যাগিং হিসেবে আখ্যায়িত করেন, সেহেতু আপনারা দয়া করে চুরি পরেন এবং বুরকা পরে দয়া করে এই রাজনীতি করুন। আমাদের সামনে আসার কোনো দরকার নেই। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন কর্মসূচিতে বয়ান দেন, তারা নাকি তাদের কাছ থেকে নাকি তরুণ প্রজন্মকে ইসলাম শিখতে হবে, তারা নাকি ইসলামের ধারক ও বাহক। যদি সেটি হয়ে থাকে তাহলে যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি পুরোপুরি গুপ্ত রাজনীতির উপর নির্ভরশীল, ভোট বাহিনীর উপর নির্ভরশীল,
ইসলামী ব্যাংকের ফান্ডিং এর উপর নির্ভরশীল, ব্যাংক বিমার উপর নির্ভরশীল। এটি কি কোনোভাবে ইসলামে লেখা রয়েছে? রাজধানীর বনানীতে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। যে চুরি হয়, দুর্নীতি হয়, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত 18টা 20টা কতগুলো সেক্টরে যায়, এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না, পয়সা সব চুরি, দুর্নীতি। আমার দরকার তো নাই। আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই, একটা পরিবারের মাসে 10,000 টাকা সেভ হবে। ওটা তো তার পকেটে টাকা। আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে। আমি ক্যাশ ডেলিভারি করতে গেলে চুরি, দুর্নীতি, ডেলিভারি হবে না। এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার নেই। আমি তার স্বাস্থ্য ঠিক রাখি। স্টান্টেড চিলড্রেন হলেও তো কাজ করতে পারবে না, ও পুষ্টির দরকার। ওর এডুকেশন না থাকলে আপনি ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে, ওকে কোথায় হবে চাকরির কথা আমি বলতে, কোথায়? তো ইউ জাস্ট গিভ দেম দিস। আর কিছু তো লাগছে না। পরিবারের এই খরচ যদি বাঁচান, এই খরচে তার পরিবারেই তো খরচ করবে, এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তার পর। সুতরাং আমরা ডেলিভারিটা যেখানে ওয়েস্টেজ, এগুলো বাদ দিয়ে আমরা এমন কিছু নাগরিকদের যেটা বিশেষ সব সভ্য দেশগুলোতে আছে। ওই যে ইউকে থেকে যারা আছে আপনি জানেন যে NHS সিস্টেম, ন্যাশনাল হেলথ কেয়ার, আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছো তুমি আজকে। আলিয়ার তো জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার, এই টাকাটা তো সবার পকেটে আছে, সবাই খরচ করতেছে। আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে দেশকে, এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি GDP-র 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে। অনেক দেশের মানুষ আনুপাতিক ভোটকে নয়, বরং সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত পথসভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা কোনো অন্যায়ের সাথে আপোষ করতে জানে না। পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র্যালিতে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক সহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। জনগণ এখনো জানে না আনুপাতিক কি। শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে। আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজকুমার। তিনি জানান, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে 144 ধারা বহাল থাকবে। এছাড়া উপজেলায় রাত থেকে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সকালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, যে কোনো অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে উৎসাহ আগ্রহের কমতি নেই প্রার্থী ভোটার কারো। কিন্তু যোগ বিয়োগ করে দেখেছেন কি একজন ভোটারকে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে, অথবা কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালটে নিজের পছন্দের প্রার্থী খুঁজতে কতটা সময় পাবেন একজন ভোটার? গড় করলে একজন ভোটার 12 সেকেন্ড সময় পাবেন প্রার্থী খুঁজে ভোট দিতে। কেউ একজন বেশি সময় নিলে পেছনের জনকে চলে যেতে হবে অতিরিক্ত সময়। বিষয়গুলো নিয়ে চিন্তিত প্রার্থীরাও। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন দিহান তালুকদার। প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসুর নির্বাচন। এবারে নির্বাচনের বিশেষত্ব কোনো ছাত্র সংগঠনের একক কোনো আধিপত্য নেই। ফলে যেটি হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রার্থীর সংখ্যাও রেকর্ড সংখ্যক। তবে সংখ্যা একটাই, এত সংখ্যক প্রার্থীর ভিড়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের পছন্দের প্রার্থীকে ভোটটি দিতে পারবেন তো? ডাকসুতে এবার মোট ভোটার 39,775 জন।
কেন্দ্রীয় সংসদের 28টি পদে মোট প্রার্থী 470 জন। এছাড়া 18টি হল সংসদের 13টি পদে প্রার্থী হয়েছেন 1035 জন। প্রায় 40,000 ভোটারের জন্য কেন্দ্র 8টি, বুথ স্থাপন করা হচ্ছে 710টি। প্রতি কেন্দ্রে গড় ভোটার প্রায় 5,000, প্রতি বুথে 56। যোগ বিয়োগ করে দেখা যায় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের 41 পদে কেউ ভোট দিতে চাইলে সময় লাগবে 8 মিনিটের মতো। 5টি পদে ভোট দেওয়ার জন্য ভোটার সময় পাবেন 1 মিনিট। অর্থাৎ কোনো সংকট না হলে বা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় ধরলে প্রতি 12 সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। প্রশ্ন হচ্ছে, ভোটাররা 12 সেকেন্ডে ব্যালটে পছন্দের প্রার্থীকে খুঁজে পাবেন তো? আর সবাই গড় সময় ধরে লাইনে দাঁড়াবেন কিভাবে? সাধারণত শুরুর কিছু পর থেকে কয়েক ঘন্টা ভোটার কেন্দ্রে আসেন বেশি। সেক্ষেত্রে তাদের দাঁড়িয়ে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়। বৈরী আবহাওয়া, কখনো ঝড় বৃষ্টি, কখনো আবার তুখর রোদ, এর মধ্যে ভোটাররা কি স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারবেন কিনা? লম্বা লাইনে দাঁড়ানোর কারণে হয়তো উৎসাহটা হারিয়ে ফেলতে পারে। তাড়াতাড়ি ভোট দেওয়া যাবে না, আসলে এতগুলো প্রার্থী খুঁজে ভোট দিতে দিতে আবার 41টা ভোট। আমাদের স্টুডেন্ট সংখ্যাও অনেক বেশি, যদি আমরা এইভাবে লাইনেও দাঁড়াই অনেক সময় লেগে যাবে। শুরু থেকে ভোটের কেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছে বেশিরভাগ প্যানেল। বিষয়গুলো মাথায় নিয়ে বুথ সংখ্যা 500 থেকে 710 করা হয়েছে, কিন্তু বাড়েনি কেন্দ্র। এতে কমিশনের উপর অসন্তুষ্ট প্রার্থীরা। কোনো না কোনো পক্ষ হচ্ছে যে প্রভাবিত করেই তো ভোট কেন্দ্রটা বাড়াচ্ছে না। কেন্দ্র না বাড়াইলে এই জিনিসটা আমাদের জন্য একটা পরবর্তীতে এমনও হতে পারে 2019 সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল এটার একটা পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা আছে। দূরত্বের কারণে কয়েকটি হলের কেন্দ্র পরিবর্তনের দাবিও জানিয়েছেন একটি প্যানেল। শিক্ষার্থীরা কতটুকু স্বতঃস্ফূর্ততার সাথে ভোট কেন্দ্রে আসবে সেটা নিয়ে আমরা শঙ্কিত, এবং যে নির্দিষ্ট সময় আছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থীরা ভোট দিতে পারবে কিনা সেটা নিয়েও আমরা শঙ্কিত। যারা ভোট দেয় তারা তাদের পছন্দের প্রার্থীদের নামগুলো, ব্যালট নাম্বারগুলো আগে থেকে তার হাতে রেডি করা থাকে। সে শুধু ব্যালট নিবে আর ক্রস করবে, ব্যালট নিবে আর ক্রস করবে, সেখানে সে বেশিক্ষণ সময় লাগাবে না। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বিরতিহীন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জাকসু নির্বাচনে এবার 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 179 জন প্রার্থী। এর মাঝে নারী মাত্র 46 জন, তাও আবার সংরক্ষিত পদে 35, আর বাকি পদগুলো লড়ছেন কেবল 11 জন। মূল কারণ সাইবার বুলিং আতঙ্ক। নিরুৎসাহিত হয়ে অনেকেই সরে দাঁড়িয়েছেন জাকসু নির্বাচন থেকে। ভিপি পদে নারীদের কেউ না থাকলেও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। পরিসংখ্যানে কেন পিছিয়ে নারীরা, এমন প্রশ্ন ছিল প্রার্থীদের কাছে। তারা জানান, সাইবার বুলিং থেকে রক্ষা পেতেই সরে গেছেন অনেকেই। সাইবার বুলিং, স্লেট শেমিং এর মতো ব্যাপার, ট্যাগিং এর মতো ব্যাপার, শাহবাগী ট্যাগিং এর মতো ব্যাপার, এবং তারপরে রেপ থ্রেটের মতো ভয়ঙ্কর কিছু ব্যাপার স্যাপার দেখি আমরা। কয়েকদিন ধরে দেখছি যে সাইবার বুলিং বৃদ্ধি পাচ্ছে, খুবই নোংরামও হচ্ছে। তো মেয়েরা হচ্ছে এই জিনিসটা একটু ভয় পায়, বা আবার পরিবার থেকে ওই জিনিসগুলো হবে দেখে বাধা দিচ্ছে। কথাকে গুরুত্ব দেওয়ার জায়গায় আসে, তখন আর নারীদেরকে মূল্যায়ন করা হয় না। এই কারণে তারা অনেক সময় নেতৃত্বের জায়গা থেকে পিছপা হয়ে যাচ্ছে। প্রার্থীদের সঙ্গে একমত পোষণ করেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। নারীদেরকে যদি আমরা তাদের একটা সেফ প্লেস বা সেফ ক্যাম্পাস যদি না দিতে পারি, তাহলে অবশ্যই নারীরা কিন্তু এগিয়ে আসবে না। সংঘবদ্ধ গোষ্ঠীও করছে বলে আমার ধারণা, এবং ইন্ডিভিজুয়ালিও বাংলাদেশের কারো কারো নৈতিক অধঃপতনের জন্য করতে পারে। তবে সংঘবদ্ধ গোষ্ঠী যদি এটা করে থাকে, তাহলে সে ব্যাপারে প্রশাসনের সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত। হল সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণের চিত্র আরো করুন। ছাত্রীদের 10টি হলে শূন্য রয়েছে 59 পদ, আবার 65 পদে প্রার্থী হয়েছেন 1 জন করে। যদিও প্রশাসন শুরু থেকেই সাইবার বুলিং ঠেকানোর নানা উদ্যোগের কথা জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন, সেখানে সেই চাওয়া থেকেই কিন্তু আমরা অনেকগুলো পদ স্পেসিফিক করে যে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা গঠনতন্ত্রে সকলের অংশীজনদের ওপিনিয়ন নিয়ে সন্নিবেশন করা হয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা 11,919 জন। এর মধ্যে নারী ভোটার 5,817 জন, অর্থাৎ মোট ভোটারের 48.8%। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সময়সীমা একদিন বৃদ্ধি করায় জাকসু নির্বাচনে আজও মনোনয়নপত্র উত্তোলন করছেন প্রার্থীরা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। রাকসু হল, সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত রাকসু ও সিনেট সদস্য পদে মনোনয়ন উত্তোলন করেছেন 419 জন। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 4 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 10 সেপ্টেম্বর। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একই দিনে গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। দর্শক, বিরতি নিচ্ছি। দুপুরের বাংলাদেশে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করেছে আপিল বিভাগ। 9 সেপ্টেম্বরই হচ্ছে নির্বাচন। এ নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। স্যারের কাছেও কোনো অবজেকশন দেন নাই, তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই। যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ। গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। এই জন্য আমরা সংশ্লিষ্ট সকলকেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই যেন নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল মহল, প্রার্থী যে যেখান থেকে প্রার্থী হন না কেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন যেন বাংলাদেশের সামনে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে পারি। আপনারা ম্যালাফাইড ইন্টেনশন বলছিলেন যে রিটটি করার পিছনে কি কারণ? আমরা এই জন্য বলেছিলাম এটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তো এই প্রশ্ন উত্থাপন করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? যখন 26 তারিখ পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করা হয়, চূড়ান্ত লিস্ট, তখন কি তারা জানতেন না? তাহলে 28 তারিখ রিট পিটিশন করেছেন, এটিকেই আইনের ভাষায় বলে ম্যালাফাইড ইন্টেনশন। এটি একটি ভুল তথ্য দেওয়া হয়েছে। অনলি বিকজ এই কারণে কাউকে আমরা প্রার্থিতা বাতিল করি নাই। আমাদের ময়মনসিংহে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় এবং হল খোলার বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা থেকে আজ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। উপাচার্য শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের 5 ঘন্টার আলোচনা শেষে এসব সিদ্ধান্ত জানানো হয়। এর আগে 6 দফা দাবিতে গতকাল রেলপথ অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের সাথে আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি দিয়ে 6 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর সচল হয় ঢাকা ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ। সন্ধ্যায় আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল। অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর AK ফজলুল হক ভূঁইয়া। অবশ্য দাবি আদায় না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রোববার বহিরাগতদের হামলার পরই থমথমে ক্যাম্পাস। আগামী 7 দিনের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শুরু হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পরবর্তী আগামীকাল বা পরবর্তী সময়, এবং ভবিষ্যৎ গণনা সম্পর্কে সিদ্ধান্ত হবে। কম্বাইন্ড ডিগ্রি নিয়ে যে কথাটা হলো সেইটা এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারা হয় নাই। আমরা স্যাররা আমাদেরকে টাইম দিয়েছেন, আরও আলোচনায় বসবেন। এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যারা আছে বা আন্দোলন যারা করছে শুরু থেকেই গত 37 দিন ধরে, তাদেরকে কোন ধরনের প্রশাসনিক বা একাডেমিক কোন ধরনের হ্যারাসমেন্ট করা হবে না স্যার আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম শুরু করেছে প্রশাসন। ব্যবস্থা করা হয়েছে অনলাইন ক্লাসেরও। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চালু রয়েছে শাটল ট্রেন। তবে ক্লাস চললেও ছাত্রছাত্রীদের
উপস্থিতি কম। এর আগে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করেছে কর্তৃপক্ষ। এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগে গেল শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসী সংঘর্ষে উপাচার্য প্রক্টর সহ অন্তত ২৫০ জন আহত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে এসব বাস আটক করে শিক্ষার্থীরা। তারা জানায়, লোক প্রশাসন বিভাগের ওই শিক্ষার্থী টিউশন শেষে সাভার থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিল। এ সময় বাসের হেল্পার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পায়ে আঘাত পান ওই ছাত্রী। ঘটনা জানাজানি হলে তার সহপাঠীরা রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করেন। পিএসসির থানা সহকারী শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিআইডির। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে। শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। পিএসসির মতো স্বনামধন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং তারা প্রতারণা করেছে। প্রতারিত করে অনেকগুলো ভিকটিম এর কাছ থেকে অর্থ নিয়েছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যার সকল স্টেটমেন্ট তথ্যপত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে। ঈদে মিলাদুন্নবী উদযাপনে প্রতি বছরের মতো এবারও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে আয়োজন করা হয় জশ্নে জুলুস আনন্দ র্যালি। সকাল 10:30টায় মোহাম্মদপুর কাদেরিয়া মাদ্রাসা প্রাঙ্গণ হতে বের হয় র্যালিটি। মোহাম্মদপুর শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, মিরপুর রোড, ধানমন্ডি 27 নং রোড ঘুরে 7 মসজিদ রোড, শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুরে শেষ হয় জশ্নে জুলুস র্যালিটি। এবছর জুলুসের নেতৃত্ব দেন আওলাদুর রাসূল হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে মাহফিলের সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ ও হযরত আল্লামা আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ মেহমুদ শাহ। আজকে আমাদের মূলত মেসেজটা হলো রহমতের নবী এই দিনে আগমন করেছেন। রহমত মানে হলো দয়া, মায়া। নবীজি না আসলে তো দুনিয়া আসমান লৌহ কলম কিছু হইতো। নবীর খাতিরে আল্লাহ সব কিছু করেছে। শুধু আমরা না, সমস্ত দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সবাই আত্মহরা খুশিতে। দুর্বল 9 আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে এমন খবরে দুশ্চিন্তায় পড়েছেন এসব প্রতিষ্ঠানের শেয়ারের বিনিয়োগকারীরা। বলছেন, প্রতিষ্ঠান বন্ধের আগে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দিতে হবে। যদিও আইনে বিনিয়োগকারীদের বিষয়ে পরিষ্কার কিছু বলা নেই। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসইসির আলোচনা করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক বলছে, শেয়ারে বিনিয়োগকারীরাও কোম্পানির মালিক, সেভাবেই তাদের বিষয়টি সমাধান করা হবে। আর বিএসইসি বলছে, আইন অনুযায়ী সুরক্ষার উদ্যোগ নেবেন তারা। অনিয়ম লুটপাটে জর্জরিত 9টি আর্থিক প্রতিষ্ঠান, বিতরণ করা ঋণের প্রায় শতভাগ খেলাপি কোনো প্রতিষ্ঠানের। আর্থিক সূচকে নড়বড়ে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তালিকায় থাকা 9টি প্রতিষ্ঠানের মধ্যে 8টি পুঁজিবাজারে তালিকাভুক্ত। এসব প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগ রয়েছে অনেকেরই। বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর তলানিতে থাকা এসব কোম্পানির শেয়ারের দাম আরও কমেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বলছেন, মালিকপক্ষের লুটপাটের দায় চাপানো হচ্ছে তাদের উপর। প্রতিষ্ঠান বন্ধের আগেই বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি তাদের। আমার শেয়ার আছে, আমার শেয়ারটা মনে করেন 4 টাকা 5 টাকা করে কেনা একটা এফএস ফার্স্ট ফিনান্স, সেটা এখন 1 টাকা 70 পয়সায় চলে আসছে। প্রথমে তো ওনারা জেট করে শেয়ারটাকে নামায় দিলেন, নিচে নামাইলেন, এখন বলতেছেন যে বন্ধই করে দিবেন। ভাই, আমি তো শেয়ারটা টাকা দিয়ে কিনছি ভাই। ডিলিস্টিং করলে বিনিয়োগকারীদেরকে কিভাবে বাঁচাবে, আমাদের বিনিয়োগকারী আমরা যারা এই শেয়ারে ইনভেস্ট করছি তাদেরকে কিভাবে বাঁচাবে সেটা আগে আপনাদের ওনাদেরকে কনফার্ম করতে হবে। মার্কেটে আছে থাকুক, মানুষের কিছু পয়সা আছে,
আর যদি এগুলি আপনাদেরকে কোনো কারণে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই ওদের অর্থটা আগে ফেরত দিয়ে তারপরে আপনি বন্ধ করেন। সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানি আইন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিলিস্টিং আইনে শেয়ারে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের বিষয়ে পরিষ্কার করে কিছু বলা নেই। ফলে প্রতিষ্ঠান বন্ধ হলে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসইসির আলোচনা করা উচিত বলেও মনে করেন তারা। 8টা কোম্পানি তো লিস্টেড, তো সেখানে তো প্রচুর পরিমাণে বিনিয়োগকারী আছে এবং তাদের বিনিয়োগ আছে, ভালো বিনিয়োগ আছে। এইটার কথা কি বিএসইসি চিন্তা করছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে যাতে বিনিয়োগকারীদের ক্ষতি না হয়, সেই জায়গায় কোনো সিদ্ধান্ত কিংবা চিন্তা ভাবনা আছে? তার কারণ ডিলিস্টিং রেগুলেশন যেটা আছে ডিএসসিতে, সেটার মধ্যে কোনো প্রোটেকশন নাই। বিএসইসিকে বাংলাদেশ ব্যাংকের সাথে বসে একটা রাস্তা বের করতে হবে যে কিভাবে বিনিয়োগকারীদেরকে সেভ করা যেতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে বিএসইসির সাথে আলোচনা করার কথা, কিন্তু বিএসইসি বলছে বিষয়টি এখনো তাদের জানানো হয়নি। প্রতিষ্ঠান বন্ধ হলে আইন অনুযায়ী বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিয়ন্ত্রক হিসেবে বিসেককে তারা এটা জানাবে। তো আমরা যখন তাদের কাছ থেকে অফিশিয়ালি এই বিষয়গুলো তথ্যের আদান প্রদান হিসেবে আমরা জানতে পারবো, অবগত হব অফিশিয়ালি, তখন এই যে আইন যেটা দেওয়া হয়েছে এই আইন অনুযায়ী বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের জন্য যেটা করণীয় সেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করবে। বাংলাদেশ ব্যাংক বলছে শেয়ারে বিনিয়োগকারীরাও কোম্পানির মালিক, তাই ক্ষতিপূরণের ক্ষেত্রে তাদেরকে সেভাবেই বিবেচনায় নেওয়া হবে। মূল কথা হচ্ছে লিকুইডেশন করা হবে লিকুইডেশন ল অনুযায়ী। এই লতে উদ্যোক্তা, ক্ষুদ্র বিনিয়োগকারী, আমানতকারী, যেখানে যার যতটুকু দায় এবং যতটুকু সম্পদ ভোগ করার কথা সে অনুপাতেই তাদেরকে দায়ও বহন করতে হবে এবং যার যতটুকু সম্পদ পাওয়ার কথা তারা ততটুকু পাবে। কোম্পানি অবসায়নের ক্ষেত্রে সবার আগে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের ৮০ বছর উদযাপন করল চীন। জানান দিল নিজেদের সামরিক শক্তিমত্তার। নিজ জাতিকে শক্তিশালী, অকুতভয় এবং অপ্রতিরোধ্য আখ্যা দেন প্রেসিডেন্ট শি জিনপিং। ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত চীন, দৃপ্ত কণ্ঠে দেন এমন ঘোষণা। জমকালো আয়োজনে এক মঞ্চে শির পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উপলক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৮০ বছর পূর্তি, তাই ৮০ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু চীনের চোখ ধাঁধানো কুচকাওয়াজ। বিশাল লাল পতাকা উত্তোলন যেন নিজেদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রকাশ, দেশপ্রেমের অভিব্যক্তি জাতীয় সঙ্গীতে। বুধবার বেইজিং সময় সকাল ৯টায় তিয়ানানমেন স্কয়ারে শুরু হয় জমকালো কুচকাওয়াজ। কালো লিমুজিনে ঘুরে প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করেন প্রেসিডেন্ট শি জিনপিং, গ্রহণ করেন সেনাদের স্যালুট। চোখ জুড়ানো ফরমেশনে অংশ নেন চীনের সামরিক বাহিনীর প্রায় ১০,০০০ সদস্য। প্রদর্শন করা হয় নতুন প্রজন্মের সমরাস্ত্র যুদ্ধবিমান। কুচকাওয়াজের শুরুতে দেয়া ভাষণে চীনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মির বীরত্বের প্রশংসা করেন তিনি। চীনারা মহান জাতি, যারা সংঘাতের ভয় করে না, যারা স্বাধীন এবং শক্তিশালী। অতীতে যে কোনো লড়াইয়ে, যে কোনো পরিস্থিতিতে তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে, শত্রুকে প্রতিরোধ করেছে, দেশের অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে। পিপলস লিবারেশন আর্মি বরাবরই বীরত্বের পরিচয় দিয়েছে, যাদের উপর মানুষ পুরোপুরি আস্থা রাখে। চীনা জনগণের উত্থান থামানো যাবে না। প্যারেড গ্রাউন্ডের মঞ্চে শি জিনপিংয়ের দুপাশেই দেখা যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। আয়োজনে যোগ দেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। মোট ১ ঘন্টা ১০ মিনিট ধরে চলে চীনের ভিক্টরি ডে প্যারেড। সব শেষে শান্তির বার্তা নিয়ে আকাশে উড়ল ৮০,০০০ সাদা পায়রা।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। 3 ম্যাচ সিরিজের শেষটিতে আজ সিলেট নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে বাংলাদেশ। ডাচদের হোয়াইট ওয়াশ মিশনে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি। অন্যদিকে শেষ ম্যাচে লড়াই করতে চায় ডাচরা। বুধবার শেষ হচ্ছে বিসিবির সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের চুক্তি। ডাচদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগের দিন ঐচ্ছিক সেশনে এসে হয়তো শেষবারের মতো উডের প্রো ভেলোসিটি ব্যাট দিয়ে ড্রিলটা সেরে নিলেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। এদিন 4 ক্রিকেটার এসেছে টাইগারদের অপশনাল ট্রেনিংয়ে। হৃদয় জাকেরের পাশাপাশি ছিলেন শামীম পাটোয়ারি ও রুশাদ হোসেন। উপস্থিত 3 ব্যাটারকে নিয়ে 3 আলাদা নেটে একসাথে ব্যাটিং করিয়েছে কোচিং স্টাফরা। একটি নেটে শামীম পাটোয়ারিকে নিয়ে লম্বা সময় কাজ করেছেন জুলিয়ান উড। ডাচদের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার গত 2 ম্যাচে এতটাই ভালো পারফর্ম করেছে যে মিডল অর্ডারে থাকা জাকের হৃদয়রা ব্যাট হাতে নামার সুযোগই পাননি। সেই ধারাটা শেষ ম্যাচেও বজায় থাকুক সেটাই নিশ্চয়ই চাইবে টিম ম্যানেজমেন্ট। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। জ্বরে ভোগায় প্রথম 2 ম্যাচ মিস করলেও শামীম পাটোয়ারি ফিরতে পারেন শেষ ম্যাচের একাদশে, কারণ গেল কয়েকটি সেশনে শামীম শতভাগ নিংড়ে দিয়ে অনুশীলন করেছেন। সেই সাথে নুরুল হাসান সোহানও সুযোগ পেতে পারেন। সোহান মঙ্গলবার অনুশীলন না করলেও সোমবার দ্বিতীয় ম্যাচের দিনই তাকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেসার মোহাম্মদ সাইফুদ্দিন পাকিস্তান সিরিজে ভালো পারফর্ম করলেও এই সিরিজে এখনও সুযোগ পাননি। শেষ ম্যাচে সাইফও সুযোগ পেতে পারেন 11-এ। এদিকে ডাচরা ঘুরে দাঁড়াতে মরিয়া। শেষ ম্যাচে জয় প্রধান লক্ষ্য, কিন্তু সেটা না পারলেও সামর্থ্যের সেরাটা দিয়ে অন্তত বাংলাদেশের কঠিন পরীক্ষাটা নিতে চায় রায়ান কুকের দল। প্রথম 2 ম্যাচের অভিজ্ঞতা থেকে ক্রিকেটারদের দ্রুতই শিখতে বলেছেন ডাচ কোচিং স্টাফরা। এদিকে সিরিজের প্রথম 2 ম্যাচ হয়েছে 4 নম্বর উইকেটে, তবে শেষ ম্যাচটা হচ্ছে ফ্রেশ পিচে 7 নম্বর উইকেটে। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশ ইতিমধ্যেই 2-0-তে সিরিজ জয় নিশ্চিত করেছে, কিন্তু শেষ ম্যাচে ডাচদের হারিয়ে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাংলাদেশ দল এশিয়া কাপে যেতে চায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। অনূর্ধ্ব-23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভিয়েত ট্রাই স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের জন্য এশিয়া কাপ কখনোই সুখের স্মৃতি হয়ে আসেনি। আগের 6 বারের ব্যর্থ চেষ্টায় 18 ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। সপ্তমবারের মতো ভিয়েতনামে মূল পর্বে যাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। শুরুতে ভিয়েতনাম শক্তিশালী প্রতিপক্ষ। ভিয়েতনামের সঙ্গে অনূর্ধ্ব-23 পর্যায়ে অতীতে 2টি ম্যাচ দেখা হয়েছে বাংলাদেশের, দুবারই হারের তেতো স্বাদ সঙ্গী হয়। ম্যাচের আগের দিন দলে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা কম, তবে জ্বরের কারণে প্রথম ম্যাচে কোচ সাইফুল বারী টিটুর ডাগ আউটে দাঁড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। তার বদলে দাঁড়াতে পারেন সহকারী কোচ হাসান আল মামুন। আমরা যারা আছি প্রায় 1 মাস যাবত আমরা ট্রেনিং করে আসতেছি। আমরা বাহরাইনে গিয়েছিলাম, সেখানেও আমরা প্রস্তুতিমূলক 2টা ম্যাচ খেলেছি। তো আমি মনে করি যে আমরা সবাই মেন্টালি আমরা প্রিপেয়ার কালকের ম্যাচটার জন্য, কারণ আমরা এতদিন ওয়েট করে এত হার্ডওয়ার্ক করেছি এই ম্যাচটার জন্য। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আর আপনারা যারা আছেন আমার দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের সমর্থনই আমাদের শক্তি। তো আমরা চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য। বাফুফের সংশোধিত গঠনতন্ত্র ফিফায় পাঠানো হবে, তারপরই পাওয়া যাবে গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন, জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। এদিকে 17 সেপ্টেম্বর ঢাকায় আসছে চীনের বয়সভিত্তিক নারী দল। আর ফুটবলে আর্থিক সচ্ছলতা বাড়াতে ডিসেম্বরে আরও 4টি নতুন স্পন্সর প্রতিষ্ঠান আসছে বাফুফেতে। একটা বাড়ি যেমন টিকে থাকে তার পিলারের উপর, তেমনি কোনো সংগঠনের গঠনতন্ত্র তাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন উন্নতি করার চেষ্টা করছে, তাই তাদের গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্তটাও যুগোপযোগী, যেটার একটা রূপরেখা নির্ধারণ করে ইতোমধ্যে অনুমোদনের অপেক্ষায়। গঠনতন্ত্রের কোন কোন ধারায় সংশোধন আনা উচিত সেটা নির্বাচিত সদস্যদের জানাতে 30 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, যার বেশ কদিন শেষও হয়েছে। সদস্যরা নিজেদের মতো মতামত দেবার পর সেটা ফিফার কাছে পাঠানো হবে, তারপরই আসবে চূড়ান্ত গঠনতন্ত্র। আমি আমার ওপিনিয়নগুলি সাবমিট করব। তো আমার যতটুকু ধারণা সেই সাবমিশনগুলি আমাদের গঠনতন্ত্র যে কমিটিটা আছে সেই কমিটিকে সামারি করে দেওয়া হবে।
তারপরে সেই কমিটি আপনার ফিফার সাথে যোগাযোগ করে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা নট অ্যাকসেপ্টেবল সেটাকে রিভাইজ করে আবার আমাদের কাছে পাঠানো হবে। 15 জন যে মেম্বার আছে তার মধ্যে 2 জন ফিমেল ক্যান্ডিডেট আছে। সো বাট ওটার আপনার কি এটা কি সিলেকশন না ইলেকশন, এটা ক্লিয়ার না। তো ওটা আমি ওখানে কোয়েরি করেছি যে এটা আমি চাই ইলেকশন হয়ে হোক। এদিকে চীন থেকে বয়সভিত্তিক নারী দল ঢাকায় আসার খবর আগেই জানিয়েছিল যমুনা টেলিভিশন। এবার জানা গেল তাদের আসার দিনক্ষণ সেপ্টেম্বরের 20 তারিখে যে ম্যাচটা আছে ওটা আমরা চিন্তা করছি। 3টা ভেনিউ নিয়ে আমরা দেখব, সেটা আমরা দূতাবাসের সাথে আলাপ করে উই উইল সিলেক্ট ওয়ান ভেনিউ। যদি ওনারা কমলাপুর রাজি হয়, আমরা যদি দেখি যে কমলাপুর রেডি, তাহলে অফকোর্স ওই ম্যাচটি হয়তো আমরা উদ্বোধন করবো। এবং এই প্রীতি ম্যাচ যেটা হবে এক্সিবিশন ম্যাচ, সেটা কিন্তু মনে করেন চায়না বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট রিলেশনশিপের প্রথম স্টেপ। অ্যান্ড একটা ভালো যাত্রা হবে এখান থেকে ইনশাল্লাহ। ওদের একটা ইউনিভার্সিটি টিম আসতেছে, আই থিঙ্ক দে আর সাপোজ টু কাম অন 17th ইফ আই এম নট রং। সামনে বাফুফের খেলাধুলা আরও বাড়বে, সঙ্গে বাড়বে আর্থিক প্রয়োজনীয়তা। সেজন্য মার্কেটিং কমিটি বেশ কিছু নতুন স্পন্সরের খোঁজে, যেটা শিগগিরই সামনে আনবে। 22 ডিসেম্বর উভয় ক্ষেত্রেই ন্যূনতম 2-4টি নতুন স্পন্সর আসবে ইনশাল্লাহ, এবং আমরা মোটামুটি কাজ ভালোই চলছে ইনশাল্লাহ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছে আমি নাবিলা সোহার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। দেখার আমন্ত্রণ রইল।